নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা এই প্রশ্নটা নিয়ে। এই নোটসটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি কিভাবে তোমরা পরীক্ষায় স্টেপ বাই স্টেপ লিখলে তোমরা অবশ্যই 8 এর মধ্যে 8 অথবা ফুল মার্কস পেয়ে যাবে, সেটা আমি তোমাদের সাথে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। সেহেতু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমি রুম্পা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই। তাহলে চলো মূল টপিকটা আলোচনা করা যাক। দেখো, সবার প্রথমে ভূমিকা। আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক, সেটা 2-3 লাইন হলেও চলবে, কিন্তু অবশ্যই তোমাদেরকে ভূমিকাটা অ্যাড করতে হবে। এবার দেখো ভূমিকা, হরপ্পা সভ্যতা ছিল ভারতবর্ষের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা। তাহলে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, হরপ্পা সভ্যতা ভারতবর্ষের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা, মানে এই সভ্যতাতেই প্রথম নগর গড়ে উঠেছিল। হরপ্পাবাসী এক উন্নত নাগরিক পরিবেশে আধুনিক জীবনযাপন করত। হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান ও লোথাল প্রভৃতি প্রতিটি কেন্দ্রে উন্নত নাগরিক সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আমরা যে জানি যে এখন আমরা আধুনিক যুগে বাস করছি সেটা নয়, হরপ্পাবাসীরাও যথেষ্ট আধুনিক জীবনযাপন করত। এই ধ্বংসাবশেষ থেকে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা চিত্রটি সহজেই অনুমান করা যায়। দেখো, এবার ভূমিকাটা লেখার পরেই আমাদের যেটা মূল টপিক হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, সেই টপিকটা নিয়ে এবার আলোচনা করব। দেখো, পরের পয়েন্ট তাহলে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। এবারে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনাটা বিভিন্ন পয়েন্ট করে এখানে লেখা আছে। দেখো প্রথম পয়েন্ট, আঞ্চলিক বিভাজন। হরপ্পা নগরটির দুটি অংশ ছিল, একটি পশ্চিমের উঁচু দুর্গাঞ্চল, অপরটি পূর্বের নিম্নাঞ্চল। এবার দেখো, দুটো অঞ্চল যেহেতু দুর্গাঞ্চল আর পূর্বের নিম্নাঞ্চল, এই দুটো সম্পর্কে আবার সাব পয়েন্ট করা। তাহলে দুর্গ অঞ্চল, দেখো হরপ্পা সভ্যতার নগরগুলির উঁচু স্থানে একটি দুর্গ থাকতো। অনুমান করা হয় এই দুর্গে শাসক শ্রেণীর মানুষ বসবাস করত। দুর্গটি প্রাচীর দিয়ে ঘেরা থাকতো। এবার নেক্সট দেখো নিম্নাঞ্চল, আর নিম্নাঞ্চলে সাধারণ শ্রেণীর মানুষ বসবাস করত। তাহলে তোমরা কি বুঝলে, যে দুর্গ অঞ্চল ছিল সেখানে মূলত শাসক শ্রেণীর মানুষ বসবাস করত, আর নিম্ন অঞ্চলে মূলত সাধারণ শ্রেণীর মানুষ বসবাস করত। এবার মেন আমাদের যে পয়েন্ট, প্রথম পয়েন্টটা গেল আঞ্চলিক বিভাজন। এবার দ্বিতীয় পয়েন্ট দেখো রাস্তাঘাট। চওড়া, প্রশস্ত, সোজা এবং পরিচ্ছন্ন রাজপথ হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাহলে হরপ্পা সভ্যতার সময়ও চওড়া, প্রশস্ত, সোজা এবং পরিচ্ছন্ন রাজপথ ছিল। প্রধান রাস্তাগুলি 9 ফুট থেকে 40 ফুট চওড়া, পূর্ব, পশ্চিম বা উত্তর দক্ষিণে সমান্তরাল। একটি রাস্তা অপর রাস্তার সঙ্গে যুক্ত হতো। রাস্তার দুধারে আলোকস্তম্ভ, বাঁধানো ফুটপাত ও ডাস্টবিন ছিল। পাথর, চুন, সুরকি দিয়ে রাস্তাগুলি তৈরি করা হয়েছিল। এবার নেক্সট পয়েন্ট দেখো ঘরবাড়ি। হরপ্পা সভ্যতায় পোড়া ইটের তৈরি 2তলা 3তলা বড় বাড়ি যেমন ছিল, তেমনি মাঝারি ও ছোট আয়তনের বাড়িও ছিল। তাহলে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, হরপ্পা সভ্যতার বাড়িগুলো মূলত পোড়া ইটের তৈরি ছিল। অধিকাংশ বাড়ি নির্মাণের ক্ষেত্রে আগুনে পোড়ানো ইট ব্যবহার করা হলেও কোনো কোনো ক্ষেত্রে রোদে শুকানো ইটও ব্যবহার করা হতো। প্রতিটি বাড়িতে রান্নাঘর, শোবার ঘর, স্নানঘর, উঠান, কুয়ো ইত্যাদি থাকতো। বাড়িতে প্রবেশের জন্য গলিপথ থাকতো। বাড়িগুলির রাস্তার দিকে কোনো জানলা দরজা থাকতো না। অধিকাংশ বাড়ি ছিল প্রাচীর বেষ্টিত, মানে পাঁচিল দেওয়া থাকতো। রাস্তার দুধারে রাস্তার পরিসর অনুসারে বাড়িগুলি তৈরি করা হতো। কোনো বাড়ি রাস্তার উপর তৈরি করা হতো না। এবার নেক্সট পয়েন্ট দেখো পয়ং প্রণালী। হরপ্পা সভ্যতার রাস্তাগুলির দুধারে বর্তমানকালের মতো উন্নত পয়ং প্রণালী ছিল। বাড়ির নোংরা জল পয়ং প্রণালীর সাহায্যে বাইরে বেরিয়ে যেত। এই পয়ং প্রণালী মানে নর্দমার ব্যবস্থা, মানে জল যাতায়াতের ব্যবস্থাটা। পয়ং প্রণালীর ওপরে পাথরের ঢাকনা বসানো থাকতো। নর্দমাগুলিতে যাতে পলি পড়ে বা আবর্জনা পড়ে মজে না যায় তার জন্য ম্যানহোল দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা ছিল। ঐতিহাসিক এল বাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে মন্তব্য করেছেন যে রোমান সভ্যতার আগে অন্য কোনো প্রাচীন সভ্যতায় এত সুদক্ষ পয়ং প্রণালীর ব্যবস্থা ছিল না। এবার নেক্সট পয়েন্ট দেখো স্নানাগার। মহেঞ্জোদারো দুর্গাঞ্চলে সর্বসাধারণের ব্যবহারযোগ্য এক বিশাল বাঁধানো স্নানাগারের অস্তিত্ব মিলেছে। এর আয়তন দৈর্ঘ্যে 180 ফুট এবং প্রস্থ 108 ফুট। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে যে স্নানাগারটা পাওয়া গেছে তার দৈর্ঘ্যটা কত, 180 ফুট, আর প্রস্থটা 108 ফুট। স্নানাগারটির চারদিকে রয়েছে 8 ফুট উঁচু ইটের দেয়াল। ঋতুভেদে জল গরম অথবা ঠান্ডা করার ব্যবস্থা ছিল। কাছের এক কূপ থেকে স্নানাগারটিতে জল সরবরাহ এবং পয়ং প্রণালীর দ্বারা এখানকার ময়লা জল বের করার ব্যবস্থা ছিল। স্নানাগারটিতে নামা ওঠার জন্য দুপাশে ইটের সিঁড়ি ছিল। এবার নেক্সট পয়েন্ট দেখো শস্যাগার। হরপ্পা সহ বেশ কয়েকটি শহরে শস্যাগারের নিদর্শন মিলেছে। হরপ্পার শস্যাগারটি 200 বাই 150 বর্গফুট উঁচু একটি ভিত্তির উপর অবস্থিত ছিল। শস্যাগারটির পাশে শ্রমিকদের বস্তির মতো ঘর ছিল।
শস্যাগারটি হরপ্পা সভ্যতার সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানার ইঙ্গিত বহন করে। ঐতিহাসিক এল বাসাম এই শস্যাগারকে বর্তমানকালের রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন। এখানে আপৎকালীন সময়ের জন্য খাদ্যশস্য মজুদ থাকতো। স্যার মার্টিমার হুইলার মনে করেন যে 5ম শতকের আগে পৃথিবীর অন্য কোথাও এত বড় শস্যাগারের নিদর্শন মেলেনি। এবার নেক্সট পয়েন্ট দেখো, নির্মাণ শৈলী। হরপ্পার ঘর বাড়ি ও রাস্তাঘাট নির্মাণ এবং জল নিকাশি ব্যবস্থা সব কিছুতেই ছিল সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ, যা আধুনিক নগরের সঙ্গে তুলনীয়। নগরগুলিকে বিভিন্ন ধাপে একাধিকবার ভাঙা করার মাধ্যমে নির্মাণ করা হয় বলে ঐতিহাসিকরা মনে করেন। এবার নেক্সট পয়েন্ট দেখো, পৌর ব্যবস্থা। নগরগুলিতে কেন্দ্রীভূত পৌর ব্যবস্থার অস্তিত্ব ছিল। নগরগুলির দেখাশোনার দায়িত্ব পালন করত পৌর প্রতিষ্ঠান। পৌর শাসন ব্যবস্থার মান ছিল উন্নত। অধ্যাপক সরসী কুমার সরস্বতী বলেছেন, এখানে একই প্রকৃতির শক্তিশালী ও কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা ছিল, যা জনগণের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করত। এবার নেক্সট পয়েন্ট দেখো, জীবনযাত্রার সাদৃশ্য। হরপ্পা সভ্যতার বিভিন্ন নগরগুলিতে মানুষের জীবনযাত্রার ধরন তথা সমাজের সংস্কৃতি মোটামুটি একই রকম ছিল। বিভিন্ন নগরের মধ্যে যথেষ্ট দূরত্ব থাকলেও নগরগুলির গঠন পরিকল্পনা তথা রাস্তাঘাটের নকশা, ঘরবাড়ির বিন্যাস, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি নজর, ওজন ও মাপ ব্যবস্থা মোটামুটি একই রকম ছিল। এবার নেক্সট পয়েন্ট দেখো, মূল্যায়ন। আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে তোমরা যেমন ভূমিকাটা তো অবশ্যই উল্লেখ করবে, তেমনি অবশ্যই তোমাদেরকে মূল্যায়নটা অ্যাড করতে হবে যদি তোমরা ভালো মার্কস পেতে চাও। এবার তোমরা যদি বলো দিদি মূল্যায়নের মধ্যে আমরা কি লিখবো, আমি তাহলে বলবো তোমরা পুরো টপিকটা থেকে যেটা বুঝেছো সেটাই মূল্যায়নের মধ্যে অ্যাড করে দাও, মুখস্থ করার কোনো রকম প্রয়োজন নেই। দেখো তাহলে এখানে মূল্যায়নের মধ্যে কি উল্লেখ করা হয়েছে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আধুনিক যুগের মতো উন্নত ও বৈচিত্র্যপূর্ণ ছিল। তোমরা পুরো নগর পরিকল্পনা থেকে কি বুঝলে, যে এটা মূলত একটা আধুনিক যুগের মতোই একটা উন্নত বৈচিত্র্যপূর্ণ সভ্যতা ছিল। সুষ্ঠু নাগরিক পরিকল্পনা নগরবাসীকে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাত্রা উপহার দিয়েছিল। প্রাচীন যুগের এমন উন্নত নগর পরিকল্পনা শুধু প্রাচীন ভারত নয়, সমগ্র বিশ্বের প্রাচীন সভ্যতার এক অনন্য নজির। দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা এই টপিকটা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন তথ্য যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট drmojok.com ভিজিট করে নিও। আর বিভিন্ন টপিকগুলো যদি তোমরা পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল drmojok63 ভিজিট করে সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যেতে পারো। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।